আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এসএসসির পরে সবথেকে বেশি সমস্যায় আমরা পড়ি যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে কলেজে কোথায় ভর্তি হব। তোমাদের কলেজ চয়েসের সময় চলে এসেছে। তোমরা একেকজন কনফিউজড হয়ে গিয়েছো যে কলেজে আসলে বাসায় থেকে পড়াশোনা করলে ভালো হবে নাকি ঢাকায় এসে পড়াশোনা করলে ভালো হবে। ঢাকায় এসে পড়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি। আম বিভিন্ন কলেজে বিভিন্ন রকম বেতন নিয়ে থাকে বা বিভিন্ন কলেজের এক্সপেন্স বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমি যেমন হোলি ক্রস কলেজে ছিলাম, আমার মান্থলি ফি ছিল এখানে 2300 টাকার মতো। তো আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন একটা অ্যামাউন্ট তারা নিয়ে থাকে এবং ইয়ার চেঞ্জের সময় আরেকটা অ্যামাউন্ট নিয়ে থাকে। সব থেকে বেশি যে খরচটা হয়ে থাকে সেটা মেনলি হোস্টেলে থাকার জন্য। এক এক হোস্টেলের রেঞ্জ এক এক রকম। কোথাও 7,000, কোথাও 8,000, কোথাও 10, 11, 12। তো যে যেরকম ভাবে আসলে থাকতে পারবে সব ধরনের ব্যবস্থাই আছে। আর এক এক কলেজের বেতন এক এক রকম। তো এসব জেনে শুনে আসলে সিদ্ধান্ত নেবে যে তুমি ঢাকায় পড়বে কিনা। তার কারণ প্রতি মাসেই দেখা গেল যে তোমাকে 15 থেকে 20 হাজার টাকার মতো দিতে হবে বিভিন্ন জায়গায়। আর তার থেকে বড় যে বিষয়টা সেটা হলো যারা বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসবে তাদের টিউশন ফি আছে এখানে 1500, 2000-এর নিচে কোনো ব্যাচেও তুমি প্রাইভেট পাবে না সেভাবে। আহ, তো এটা একটা বিষয়। সবকিছু মাথায় রেখেই আসতে হবে যে তোমার অ্যাপ্রক্সিমেটলি এরকম খরচ হতে পারে 15 থেকে 20 হাজার পার মান্থ। তো তোমার ফ্যামিলির যদি এরকম ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি না থাকে তাহলে ঢাকায় এসে পড়াশোনা করাটা একটু কষ্টকর হয়ে যায়। অনেক সাফার করতে হয়, ফ্যামিলিকেও সাফার করতে হয়, তোমাকেও সাফার করতে হবে। তার কারণ পড়াশোনার মাঝে আসলে যখন টাকার টেনশনটা ঢুকে যাবে, ইট উইল বি আ বার্ডেন ফর ইউ। দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো ঢাকায় তোমার দেখাশোনার জন্য কাউকে থাকতে হবে। আই মিন তোমার বড় ভাই হতে পারে, বড় বোন হতে পারে, বা তোমার ক্লোজ কোনো রিলেটিভ যে আসলে তোমার বিপদে আপদে তোমার পাশে থাকতে পারবে, বা তোমার যে কোনো প্রয়োজনে তুমি তাকে নক করলে পেয়ে যাবে। এরকম যদি একটা স্ট্রং সাপোর্ট থাকে তাহলে ইউ ক্যান কাম। আর আদারওয়াইজ তোমার যদি কেউই না থাকে, লাইক আমার তেমন কেউই ছিল না, কোনো ক্লোজ রিলেটিভ ছিল না। তো আমাকে আসলে অনেক সাফার করতে হয়েছে, যে কোনো অসুস্থতায় হোক বা যে কোনো প্রয়োজনে হোক আমাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে যাদের একটা স্ট্রং সাপোর্ট থাকে মানে তাদের জন্য আসলে ব্যাপারটা সহজ হয়। আর যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ে সেটা হচ্ছে একটা প্রপার গাইডলাইনের মধ্যে থাকা, মানে একটা ফ্যামিলি গাইডলাইনের মধ্যে থাকা, একটা দায়বদ্ধতা থাকা। তুমি সময় নষ্ট যেন করতে না পারো সেটা নিশ্চিত করা। তো যারা যারা সেলফ মোটিভেটেড, নিজের খেয়াল রাখতে পারো, তারা তো ওয়েলকাম। আর যাদের একটু মনে হয় যে না, আমার একটু গাইডলাইনের মধ্যে থাকা উচিত বা এই সময়টা আসলে আমার একটু বাউন্ডারির মধ্যে থাকা উচিত, তারা কিন্তু বাসায় থেকেই পড়াশোনা করাটা বেটার। ঢাকায় এসে যারা আত্মীয়র বাসায় থাকবে বা তোমরা নিজেরা বাসা নিয়ে বুয়া রেখে হোক বা যেভাবে হোক ম্যানেজ করে থাকার মতো সিচুয়েশন আছে, তাদের জন্য বিষয়টা সহজ। বাট অন্যান্যদের ক্ষেত্রে বলবো যে হোস্টেলের খাবার মোটামুটি আর কি মুখে তোলার মতো। যাদের খাবার নিয়ে খুব বেশি সমস্যা হয়, অর্থাৎ এটা খেতে পারি না সেটা খেতে পারি না, এই ধরনের সমস্যাগুলো থাকলে আসলে ঢাকায় আসাটা একটু ঝামেলার হয়ে যায়। কারণ হোস্টেলের খাবার মোটামুটি খাওয়ার মতো, খুব বেশি ভালো না, খুব বেশি খারাপও না। তো এই ধরনের অ্যাডজাস্টমেন্ট করার যদি মেন্টালিটি থেকে থাকে সেক্ষেত্রে ঢাকায় আসতে পারো, আদারওয়াইজ বাসায় থেকে পড়াশোনা করাটাই বেটার। এখন আসি যে প্রশ্নটা আমাকে সবাই করে থাকে যে আপু, চান্স পেতে গেলে কি ঢাকার কলেজেই পড়তে হবে বা ভালো কলেজেই পড়তে হবে নাকি বাসায় কাছেই যে কলেজ আছে সেখানে পড়ে চান্স পাওয়া যাবে? আমার উত্তরটা হচ্ছে যে তুমি যে কোনো জায়গা থেকেই চান্স পেতে পারো। চান্স পাওয়ার সাথে কলেজের কোনো কানেকশন নাই প্রত্যক্ষভাবে আমার মনে হয়। তবে পরোক্ষভাবে অবশ্যই এটার একটা প্রভাব আছে। কারণ আম আমি যেহেতু হলিক্রস কলেজে ছিলাম, হলিক্রস কলেজের পরীক্ষার সিস্টেম বা সেখানকার নিয়ম-কানুন, সেখান থেকে আমি অনেক কিছুই শিখেছি যেটা আসলে পরোক্ষভাবে আমাকে সাহায্য করেছে। অ্যাডমিশন টেস্টের জার্নিটা সহজ করে দিয়েছে। ঢাকায় আসার ক্ষেত্রে আরেকটা সমস্যা হয়। ১ম যারা ঢাকায় আসে তারা বিভিন্ন অসুখ-বিসুখে আক্রান্ত হয়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না বা খাওয়া-দাওয়া নিয়ে আসলে যাদের অনেক ঝামেলা হয়, তারা এখানে এসে অসুস্থ হয়ে পড়ে এবং সেই অসুস্থতা কাটিয়ে উঠতে আসলে অনেক সময় তারা বিভ্রান্তিতে পড়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে ঢাকায় আসার পর আমরা আসলে অনেক সময় নষ্ট করে থাকি। মানে প্রথম এই পরিবেশটার সাথে খাপ খাওয়াতে বা সবকিছু মানিয়ে নিতে যারা ১ম বার ঢাকায় আসে,
এসে একটা নতুন জায়গায় সম্পূর্ণ ঝাঁ-চকচকে একটা শহর অনেক কিছু চোখ ধাঁধিয়ে দেয়, বা এখানে ওখানে ঘোরাফেরা করতে করতেই দেখা যায় অনেকটা সময় পেরিয়ে যায়। ইন্টারমিডিয়েটের সময়টা যেহেতু খুবই সংক্ষিপ্ত, এই অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করতে গিয়ে আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে পারি। তো সেই দিকটা নজর রাখতে হবে ঢাকায় আসার ক্ষেত্রে। এই ক্ষেত্রে যারা ফ্যামিলিতে থাকে, একটা বাউন্ডারির মধ্যে থাকে, তারা এই জিনিসগুলো ফেস করে না। আচ্ছা, আমরা অনেকগুলো নেগেটিভ দিক আগে দেখলাম। এবার আমরা আসি যে ঢাকায় আসলে তুমি কি কি সুবিধাগুলো পেতে পারো। প্রথমত, ঢাকায় কলেজে পড়লে তুমি একটা কম্পিটিটিভ পরিবেশ পাচ্ছ। তোমার সহপাঠীরা কে কিভাবে পড়ছে এবং কোন কৌশল অবলম্বন করে তারা ভালো করছে, এগুলো তুমি সরাসরি প্রত্যক্ষ করতে পারছো। অ্যান্ড তুমি এত ভালো একটা এনভায়রনমেন্ট পাচ্ছ যেটা সারা জীবনের পুঁজি হয়ে থাকবে। বিশেষ করে আমি হলিক্রস কলেজে ছিলাম। আমি বলবো যে হলিক্রস জাস্ট একটা কলেজ না, ইটস অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন। এখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকের কাছে শেখার আছে। শুধু চান্স পাওয়ার জন্য আমি হলিক্রস কলেজে পড়তে আসিনি, আমি এসেছিলাম কিছু শিখতে। এখানে প্রতিটা মানুষের কাছ থেকে শেখার আছে। টিচারের কাছ থেকে তুমি যেমন শিখবে, তোমার সহপাঠীর কাছে শিখবে, তোমার ছোট বোনের কাছে শিখবে, তোমার বড় বোনের কাছে শিখবে। ঢাকার অন্যান্য যে কলেজগুলো আছে, যেগুলোকে আমরা ভালো কলেজ বলে জানি, সেগুলোর অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কলেজগুলো অনেক বেশি শৃঙ্খলিত হয়। আমাদেরকে জীবনে অনেক ধরনের শৃঙ্খলা শেখায়, যেগুলো আসলে আমাদের লাইফে অনেক বেশি কার্যকরী। তো আমরা শর্ট টার্মে বুঝতে না পারলেও লং টার্মে এটা বুঝতে পারি যে এই শৃঙ্খলাগুলো বা এই নিয়ম কানুনগুলো, শিষ্টাচারগুলো আমাদের জীবনে আসলে অনেক বেশি কাজে লাগে, যেটা আমরা ধীরে ধীরে উপলব্ধি করতে পারি। আর হ্যাঁ, যারা একদম অ্যাডমিশন কোচিংয়ের জন্য কোচিং টাইমে আসো, আমি বললাম যে ঢাকায় আসার ফলে তোমার কি কি অসুবিধাগুলো হতে পারে। তুমি অসুস্থ হতে পারো, হোস্টেলের খাবারের সাথে অ্যাডজাস্ট না করতে পারো, বা এখানকার পরিবেশের সাথে খাপ না খাওয়াতে পারো, বা দেখা গেল যে ঘোরাঘুরি করে সময় নষ্ট করতে পারো। তো এগুলো যদি তোমার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারেই হয়ে যায়, তাহলে তুমি কিন্তু অ্যাডমিশন টাইম আসতে আসতে অনেকটা অ্যাডজাস্ট হয়ে যাবে এই পরিবেশের সাথে। তোমার মন খারাপ, হোম সিকনেস সব কিছু চলে যাবে। তো যখন অ্যাডমিশন টাইমটা আসবে, তুমি অলরেডি এখানে সেটেল হয়ে গেছো, তোমার আলাদা করে সেটেলমেন্টের পেছনে কোনো সময় যাবে না। কিন্তু যারা ওই সময়ে অ্যাডমিশন টাইমে কোচিং করতে আসে, আমি দেখেছি যে আহ, তাদের অনেকেই আসলে দেখা যায় বেশিরভাগ সময় তাদের মন খারাপ থাকে, বেশিরভাগ সময় তারা ঘোরাফেরা করে সময় নষ্ট করছে, অ্যাডজাস্ট করতে পারছে না, কেউ কেউ খাবার খেতে পারছে না, একটার পর একটা হোস্টেল চেঞ্জ করছে, হোস্টেল ছেড়ে বাসায় নিচ্ছে, মানে অল্প একটু সময় কিন্তু থাকে অ্যাডমিশন টাইমে। ওইটুকু সময় তারা আসলে একটা তালগোলের মধ্যে পড়ে যায়, যার ফলে অনেকেরই যে প্রস্তুতি সেটা কিন্তু ব্যাহত হয়। তাই ঢাকায় আগে আগে আসার একটা সুবিধা হচ্ছে যে ইন্টারমিডিয়েটের 2 বছরে তুমি অনেকটা অ্যাডজাস্টেড হয়ে যাবে, অ্যাডমিশনে গিয়ে তোমার সমস্যা কম হবে। সবকিছু মিলিয়ে আমি কাউকেই ঢাকা আসতে মোটিভেট করছি না, কাউকে ডিমোটিভেটও করছি না। অর্থাৎ তুমি যদি সেলফ মোটিভেটেড হয়ে থাকো, তুমি বাড়িতে বসেও ভালো করতে পারবে, তুমি ঢাকায় এসেও ভালো করতে পারবে। নাও দ্য ডিসিশন অ্যান্ড দ্য চয়েস ইজ ইয়ার্স। অ্যান্ড তুমি এখন ভাবতে থাকো যে তোমার জন্য কোনটা ভালো হবে। ঢাকায় এসে পড়লে তুমি ভালো করবে নাকি বাসায় থেকে পড়লে তুমি ভালো করবে, এটা তোমাকেই ভাবতে হবে। কিন্তু আলটিমেট কথাটা হচ্ছে যে নিজের স্বপ্নের পেছনে নিজেকে ছুটতে হবে। সেটা ঘরে বসেই হোক বা ঘরের বাহিরে, যেখানেই যাও না কেন, তোমাকে হতে হবে সেলফ মোটিভেটেড। আরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে করতে পারো, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।